শেখ হাসিনা নিজের হাতে করায়ত্ত করেছে, যেগুলো দিয়ে ক্ষমতা টিকে ছিল। তো প্রতিষ্ঠানগুলোকে যখন দলীয়করণ করলো, নিজের মতো করে করলো, এই প্রতিষ্ঠান আর দেশের প্রতিষ্ঠান থাকলো না, মানুষের প্রতিষ্ঠান থাকলো না। সো এগুলো আবার নতুন করে গড়ার এই একটা সুযোগ এসেছে। এই সুযোগ সবসময় আসবে না। ৭১ এসেছিল, ৯০ এসেছিল, ৯০-এর পরে হয় না, এরপরে ২৪ এসেছে, প্রায় ৩৪ বছর পরে। সো আমরা এই সুযোগটা হারাইতে দিব না। জনাব কামরুজ্জামান নতুন খুব চমৎকার করে বললেন, এটা একটা সুযোগ হতে পারে যে আপনারা আপনাদের জায়গা থেকে প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কথা বলা, এবং যেহেতু তিনি তরুণদেরকে একটু আলাদা নজরে দেখেন এবং আলাদাভাবে আসলে তাদেরকে আশাবাদী মানুষ, আপনারা কি সেই চেষ্টাটা করবেন বা সেরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে? না না, আমরা যেটা মনে করি আসলে এখন পুরো দেশের মানুষের ম্যান্ডেট দিয়ে তাদের প্রতিনিধিদেরকে সংসদে পাঠানো হয়েছে। আমরা চাই সংসদের এটার একটা চুলচেরা বিশ্লেষণমূলক কিছু অধিবেশন হোক সংসদে সেই জায়গায়। এবং ওনার প্রতি আমাদের দেখেন, মানে আমরা অনেক সমালোচনা করব, কিন্তু মানে আমরা কখনো এই জিনিসটা হবে না যে তারেক রহমান ওনাকে আমরা বাদ দিয়ে বাকি সবার সমালোচনা করি। নো, আমরা মনে করি আমার ওই ট্রেনের যে ইঞ্জিনটা সেটাকে ঠিক রাখাটা বেশি জরুরি বাকি বগিদের চেয়ে। সো আমরা তারও যৌক্তিক সমালোচনা করব আমাদের জায়গা থেকে, ওই রেসপেক্টফুলি। বাট আমরা তার প্রতি আমাদের একটা অনার একটা কারণে আছে যে নির্বাচনের পরে যখন সরকার গঠন করে নাই, কিন্তু তারা অলরেডি ২১২টা আসন জিতে গিয়েছে, তিনি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, ওই মুহূর্তে তিনি বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলের দলীয় প্রধানদের বাসায় নিজে গিয়েছেন, যেটা বাংলাদেশের ৫৫ বছর ইতিহাসে প্রথমবারের মতো। সো ওইটুকু রেসপেক্ট আমাদের তার প্রতি আছে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা মনে করি যে একটা দল বিএনপি কিংবা ধরেন একটা দল এনসিপি আজকে আছে, ২০ বছর পর না থাকতে পারে, কিন্তু এই জুলাই অভ্যুত্থান পরবর্তী এই দেশের সিস্টেমগুলো যেগুলো বিগত ৫৫ বছর ধরে ধীরে ধীরে নষ্ট হয়েছে, যেগুলো শেখ হাসিনা বাংলাদেশের শুধু রাজনীতিটা নষ্ট করে নাই, শেখ হাসিনা নিজেরও রাজনীতি নষ্ট করেছে, আওয়ামী লীগের রাজনীতি নষ্ট করেছে, মাঝখান দিয়ে কিছু প্রতিষ্ঠানকে শেখ হাসিনা নিজের হাতে করায়ত্ত করেছে, যেগুলো দিয়ে ক্ষমতা টিকে ছিল। তো প্রতিষ্ঠানগুলোকে যখন দলীয়করণ করলো, নিজের মতো করে করলো, এই প্রতিষ্ঠান আর দেশের প্রতিষ্ঠান থাকলো না, মানুষের প্রতিষ্ঠান থাকলো না। সো এগুলো আবার নতুন করে গড়ার এই একটা সুযোগ এসেছে। এই সুযোগ সবসময় আসবে না। ৭১ এসেছিল, ৯০ এসেছিল, ৯০-এর পরে হয় না, এরপরে ২৪ এসেছে, প্রায় ৩৪ বছর পরে। সো আমরা এই সুযোগটা হারাইতে দিব না। এখন আমরা জানি না আসলে এই জায়গায় তাদের পরিকল্পনাটা কি। আমাদের ভাষ্যটা হচ্ছে আপনাকে জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সামনে রেখে এই সংস্কারগুলো করতে হবে। আপনি এখন আমি আসলে সংস্কার ইস্যু তো অনেক কথা হয়েছে, আমি অনেকগুলো স্মৃতিচারণ করতেও চাই ২ বছর আগের। তার আগে ছোট করে এই অংশটাকে একটু সমাধানটা দেবেন যে আপনারা কি আলোচনা করবেন কিনা, যে সরাসরি না, আমরা চাই এটা আলোচনাটা সংসদে হোক। এটা ইন্ডিভিজুয়াল একটা পার্টিগতভাবে বিএনপি এনসিপির আলোচনাটা তো কেমন দেখায়, বরং সংসদে তারা তো জনগণের লেজিটিমেট বডি ওটা, এবং সবাই প্রতিনিধি। সো সেই জায়গায় একটা আলোচনা হোক, পুরো দেশের মানুষ এটা লাইভ দেখুক, এটা হলে বেশি ভালো। বুঝতে পারছি। জনাব শফিকুল আলম, এখন বাজে দিবাগত রাত ৫ আগস্ট ১২টা ৩৭, এবং এখন থেকে ২ বছর আগে আপনার মনে হচ্ছিল সকালে শেখ হাসিনা ভারতে চলে যাবে হেলিকপ্টারে করে। এই সময়টা একটু স্মৃতিচারণ করতে চাই। কি করছিলেন আপনি এই সময়? কি ছিল দেশের পরিস্থিতি আপনার লেন্সে, আপনার চোখে? জি। এটা ভয়াবহ ছিল, এবং আমার মনে হয় যে ৪ তারিখে যতদিন আপনি যদি দেখেন, ১৮ তারিখে প্রচুর খুন হয়েছে, সম্ভবত ১০০ জন, এবং ৪ তারিখে ১০৮ জনের মতো, এটা সবচেয়ে বেশি। ৪ তারিখে আমার ছেলে তারা গিয়েছিল এই পুরো আন্দোলনে জয়েন করতে। তো ওরা যে একটা জায়গায় আটকে গিয়েছিল, আমার মনে আছে যে আমি রাত ১১টায় একটা গাড়ি নিয়ে যে ওর ৭টা ছেলেকে ওদেরকে আমি নিয়ে আসছিলাম। তো ওইটা একটা খুব চ্যালেঞ্জিং ছিল, বিকজ আশেপাশে গোলাগুলি হচ্ছে। ৪ তারিখে যেটা হয়েছে যে তাদের, আমি যেটা পরে শুনেছি, ওরা চাচ্ছিল যে গণভবনের সামনে দিয়ে এই যে পুরো থেকে শুরু করে শাহবাগ পর্যন্ত মানে ম্যাসিভ হত্যাযজ্ঞ করতে, যাতে কেউ সাহস না পায় যে এই নেক্সট টাইম যাতে না আসতে পারে। এটা আমরা পরবর্তীতে ওই যে এসএসএফ এর অনেকের সাথে আমরা শুনেছিলাম যে তারা ওইটা ওভারহিয়ার করেছিল এটা। তো ওই দিন রাতে আবার আমার ওয়াইফ ময়মনসিংহে আসছিলেন, উনি আসতে আসতে রাত ২টা বেজে গেছে। মানে একটা আমাদের একটা খুবই জরুরি কাজে ময়মনসিংহ যাওয়া লেগেছিল। তো ওইটা নিয়েও আমার টেনশন ছিল। পরের দিন সকালে সত্যিকার অর্থে যেহেতু একটা টেনশন হচ্ছে যে কত লোক আসবে, কেননা একদিন আগে নিয়ে আসা হয়েছে, লোকগুলো তো আসতে হবে, এবং সেক্ষেত্রে কি আরো ভয়ঙ্কর রকমের কিলিং হবে কিনা, সেটা নিয়ে এক ধরনের ইয়ে ছিল। কিন্তু
সকাল 11টার সময়ের মধ্যে আমরা দেখলাম যে ঢাকা শহরে পুলিশকে আর দেখা যাচ্ছিল না, বিশেষ করে এই শাহবাগের এই এলাকা থেকে শুরু করে আপনি পুরো গণভবন পর্যন্ত পুরোটা থমথমে ছিল। এবং সেই সময় আমার মনে আছে যে আমরা প্রচুর ফোন দিচ্ছিলাম গণভবন, ওইখানে কি হচ্ছে। ঠিক জি 12:30টার পরে যে আমাকে আমার সোর্স কনফার্ম করে, আপনি জানেন আমি এপিতে তখন ছিলাম এবং আমরা হ্যাঁ, এটা আসতাম যে আপনি কিভাবে তখন খবর দিচ্ছিলেন, কারণ ইন্টারনেটের হ্যাঁ, তো আমরা ওনার মাধ্যমে কনফার্ম হলাম যে উনি পালিয়ে গেছেন। আহ, তার বোন সহ 4টা গাড়ি করে বের হয়ে গেছেন। তারা জাহাঙ্গীর গেট দিয়ে ইয়েতে যেতে চাচ্ছিলেন এয়ারপোর্টে, কিন্তু যখন শুনেছে যে উত্তরার থেকে 5 লক্ষ লোক আসছে এবং একটা অংশ অলরেডি এয়ারপোর্ট পর্যন্ত এসে গিয়েছে, জি ওই প্ল্যানটা অ্যাবান্ডন করে ওনারা পুরনো এয়ারপোর্ট দিয়ে পালিয়ে গেলেন, একটা হেলিকপ্টার নিয়ে চলে গেলেন। এটা খুবই, আমি মানে এটা টেন্স একটা জিনিস, ওরা বিশ্বাস তো হয় না, সে আবার স্বৈরাচার তো আবার না, আবার ওই আগরতলা না নেমে যদি আবার ফিরে আসে, ওই একটা টেনশন কাজ তারপরে করতেছিল। কি করলেন, গণভবনের দিকে গেলেন? না, আমি গণভবনে, কারণ আমাদের তো এটা কনফার্ম করার একটা বিষয় ছিল। আচ্ছা সে চলে গেছে কিন্তু সে তো আবার ফিরতেও পারতো, আচ্ছা ঠিক না? যদি ইন্ডিয়া বলে যে না আমি তোমাকে এয়ারপোর্টে, আগরতলা এয়ারপোর্টে নামতে না দিব, হ্যাঁ, কিন্তু তখন অনেকটা দেখলাম যে ম্যাপ তৈরি করে বিভিন্ন রকমের স্পেকুলেশন দেওয়া হচ্ছে কোন কোন দেশে তিনি যেতে পারেন, ভারত তাকে রাখবে কি রাখবে না। জি না, বাট আমি কনফার্ম হয়ে গিয়েছিলাম যে উনি ওই পাশে গিয়েছেন, কিন্তু সরকারি তরফ থেকে তো কোনো কনফার্মেশন আসছিল না। তো ওইটা আসছে ধরেন আমি নিউজটা ব্রেক করেছি 1টার দিকে, আচ্ছা এই 1টা থেকে 2টার মধ্যে ধরেন এক ধরনের ভয়ানক টেনশন কাজ করেছে, বিকজ আমাকে কোট করে সবাই নিউজগুলো করতেছে যে এএফপি বলেছে। এতে টেনশনটা আরো বেশি ছিল, কেননা নিউজ এজেন্সির একটা সমস্যা হচ্ছে যে আপনি যদি একটা নিউজ করেন, সেই নিউজটা আরো 10,000টা নিউজ আউটলেট ওরা ইউজ করে, টিভিরা করে, ওয়েবসাইট করে, নিউজ পেপার গুলো করে। জি তো ফলে আমি ভুল করলে এটা 10,000 বার এটা রেপ্লিকেট হয়। তো ওই জন্য ভয়টা আরো বেশি ছিল। তা আমি তো আমি বিশ্বাসী মানুষ, সূরা কেরাত পড়া শুরু করছি যে আচ্ছা আল্লাহ যেন এটা ইয়ে ঠিক হয়। এবং 2টার পরে যখন আর্মি চিফের একটা কমেন্ট আসলো থ্রু বিটিভি যে উনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন, তখন আমরা পুরোপুরি কনফার্ম হয়ে গেলাম দিস চ্যাপ্টার ইজ ক্লোজ। আর ততক্ষণে তো কোটি কোটি মানুষ ঢাকায় একটা বন্যার মতো মানুষ নেমে গেছে। এমন তো এত লোক ঢাকায় এসছে, এটা অনেকে 5 লক্ষ 3.5 লাখ, এটা আমি তো বলবো মিলিয়নস অফ পিপল। 1 কোটি লোক মনে হয় রাস্তায় ছিল ওই সময়। হ্যাঁ, আমরা আমরা যতটুকু দেখছিলাম আসলে কোনো জায়গায় আসলে ফাঁকা ছিল না। কিভাবে যেন মানুষ যে যেভাবে পেরেছে পতাকা নিয়ে রাস্তায় নেমেছে। আমি সার্জিস আলমের কাছে এই বিষয়ে একটু পরে আসবো, কারণ তখন আপনি কী করছিলেন সেটা ক্যামেরার লেন্সে আমরা দেখেছি। কিন্তু আমি একটু জানতে চাই কামরুজ্জামান নতুন, আপনারা তখন কী করছিলেন? মানে পুরো সময়টা জুড়ে আপনারা মাঠে ছিলেন, প্রত্যেকে জায়গা থেকে দায়িত্ব পালন করেছেন। এখনকার প্রধানমন্ত্রী তারেক রহমান সেই সময় ভার্চুয়ালি অনেক ধরনের পরামর্শ আপনাদেরকে দিয়েছেন। এই গল্পগুলো কিন্তু আমরা খুব একটা জানি না, যখন কথা হয় তখন জানতে পারি কি করেছেন। আমি দুটো তথ্যের কথা বলি, জি। এটা আমার ব্যক্তিগত জীবনের কোনো গল্প নয়, সত্য। কারণ আমি যার দুইজনের সম্পর্ক, দুইজনে জীবিত আছেন। ওনাদের অন্তর্বর্তীকালীন সরকারে এক গুরুত্বপূর্ণ খুব মন্ত্রী, ও আমার ব্যক্তিগত বন্ধু, আচ্ছা বলতে দ্বিধা নিয়ে আর উপদেষ্টা কবে বলি, উপদেষ্টা আসিফ নজরুল। জি। তার সাথে আমি 3 তারিখে আমি কথা বললাম, জি কিছু বলার পরে সে বলল যা হাসিনা থাকবে না, এটা 3 তারিখ। ওর কথাটাতে আমি ভ্যালুস দিলাম, আমি এটাকে বিশ্বাস করলাম। তারপর যেদিন, যেটা মহাসচিব স্যার গত পরশুদিন প্রথম আলোতে একটা সাক্ষাৎকার দিয়েছিল, ওই যে বিবরণটা দিল, টেলিফোনগুলো আসলো, আর্মি চিফ গাড়ি পাঠালো, অ্যাট দ্যাট টাইম আমি আমার ওয়াইফ সহকারে, আমরা তো একটা মানে অ্যাবসকন্ডিং অবস্থায় ছিলাম, যেহেতু উনি ইউনাইটেড হসপিটাল কর্নারে থাকতো, আমি আশেপাশে একটা জায়গায় লুকিয়েছিলাম। তো এই যে সার্বিক অবস্থাটা দেখে কৌতূহলী মনোভাব এবং আমাদের যা করণীয়, ওর পরে আমি স্যারের বাসায় গেলাম। তখন ওই আর্মির গাড়িটা ওনাকে উঠিয়ে নিয়ে গেল এবং আমরা তখন ভাবি সহকারে, আমি আমার ওয়াইফ সহকারে ওইখানে বসা ছিলাম আচ্ছা ওই সময়টা। এবং স্যারের যে বর্ণনাটা, আরো কিছু কথা আছে, ওইগুলো আর আমরা জাস্ট এই মুহূর্তে বলতে চাই না। তবে পাশেই কিন্তু শেখ রেহানার বাড়িটা ছিল এবং সালমান রহমানের বাড়িগুলোর মধ্যে মানুষের যে আক্রমণের একটা কেন্দ্র, মানে একটা বস্তু ছিল, ওইটা দূর থেকে খুব অবলোকন করলাম যে এদেশে অপরাধ করলে আর লুটতরাজ করলে কেউ বোধ পার পাবে না।
নিজ চোখে দিয়ে আল্লাহ আমাকে এটুকু দেখাইছে, এইটা হলো আমার অভিজ্ঞতা। সুতরাং এটা মানে সব কিছুর মধ্যে আমার ব্যক্তিগতভাবে ওই দিনের ওই মুহূর্তে 1 ঘন্টা 2 ঘন্টার যে গুলশান 2-এর মধ্যে মানে এই যে বাসাগুলো, এই তাণ্ডবটা আমরা দেখলাম, এবং মানুষের পুঞ্জীবিত ক্ষোভ কি পরিমাণে গেলে বাথরুমের টাইলস পর্যন্ত তারা খুলে নিয়ে গেছে। তো এইটা মানে কোন পর্যায়ে? তো সুতরাং ওইটা যেহেতু আল্লাহ আমাকে দেখাইছে, তো ওইটার জন্য আমি এই মির্জা ফখরুলের পুরো সাক্ষাৎকারটা আপনি দেখেন, অনেকগুলো আমি মানে এটা নিজ চোখে স্যারের সাথে আমি দেখেছি, এবং ওই পরিবারের সাথে সম্পর্ক থাকার কারণে আমি এই জিনিসগুলো আমি নিজে অবলোকন করেছি। আসলে এত এত মেমোরিজ, এগুলো নিয়ে কথা বলতে গেলে সময়টা অনেক দীর্ঘ হয়ে যাবে। আমি বিরতি থেকে ফিরে এসে শুধু সার্জিস আলম আপনার কাছে দুটো প্রশ্ন করে যাই, সেটা জানার চেষ্টা করব। প্রথম কথা হয় যে আপনি নিজে ফিল করেন কিনা যে আপনার পদবি এনসিপির না হলে শুধু ব্যক্তি সার্জিস আলম ওই সময় যিনি ছিলেন তিনি এখনও থাকলে আপনি আরেকটু বেশি জনগণের কাছে যেতে পারতেন? এনসিপি একটা দেয়াল তৈরি করে দিল কিনা, যারা আপনাকে ভালোবাসতো তারা একটা দেয়ালের মধ্যে পড়ে গেল কিনা, এটা আপনি কোনো ফিল করেন কিনা? এবং দ্বিতীয় বিষয় হচ্ছে ক্রেডিটবাজি শব্দটা আমরা একটু আগে শুনলাম যে জুলাইকে কার, এটা বলতে বলতেই জুলাইটা হাতছাড়া হয়ে যাচ্ছে।